গণতন্ত্রের কোনো বিকল্প নেই, চর্চা করতে হবে বললেন মির্জা ফখরুল। স্বৈরতন্ত্র যেন আর ফিরে না আসে নিশ্চিত করার তাগিদ এনসিপি। 14 ঘণ্টা পর চট্টগ্রামের নালায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দুপুরের সংবাদে আপনাদের সাথে আছি আমি লুবনা রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, বাংলাদেশের পাওনা পাকিস্তানের মিটিয়ে দেওয়া উচিত বলছেন বিশ্লেষকরা। গণতন্ত্রের কোনো বিকল্প নেই, চাপিয়ে দেওয়া যায় না, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের চর্চা করতে হবে, জায়গাগুলোকে খোলা রাখতে হবে। রাজধানীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। রাষ্ট্র সংস্কারের জন্য মানুষ অপেক্ষা করছে। অতীতে গণতন্ত্রকে নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে সংসদ ভবনে জাতীয় নাগরিক পার্টির সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে এ মন্তব্য করেন তিনি। সে সময় গুম খুন বন্ধ তথা জাতির আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতির সনদ প্রয়োজনে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। এদিকে সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা সহ মৌলিক সংস্কার, জুলাই সনদ তৈরি, স্বৈরতন্ত্র ব্যবস্থা যাতে আর ফিরে না আসে এমনটা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই দেশের ইতিহাসে আমরা বারবার দেখেছি গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে কিভাবে পর্যুদস্ত করা হয়। আমরা দেখেছি কি করে গণতন্ত্রের সংগ্রামের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়, সেই বিজয়কে বিভিন্নভাবে ভুলুণ্ঠিত করা হয়। রাষ্ট্রকে কিভাবে এক ব্যক্তির করতলগত করে একটি শাসন ব্যবস্থা তৈরি করা হয়েছিল। আজকে সেই সম্ভাবনা আপনারা তৈরি করেছেন। আমরা চাই যে জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করতে। জুলাই গণ অভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে কোনো একটি দল থেকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না, বরং কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণ অভ্যুত্থানে। নিয়তির কি নির্মম পরিহাস। চট্টগ্রামের নালায় নিখোঁজের 14 ঘণ্টা পর শিশুটির মরদেহ মিলেছে তার বাড়ির সামনে। আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠেছে চাক্তা এলাকা। মাত্র 6 মাসের শিশুকে হারিয়ে শোকে কাতর পরিবারটি। সকাল 10:30টার দিকে আবর্জনার মধ্যে ভেসে থাকা ছোট্ট শিশুটির মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। চট্টগ্রাম থেকে কমল দাস ও হাসান ফেরদৌসের সহায়তায় টেক্সট রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। না ফেরার দেশে পাড়ি জমালো চট্টগ্রামের ফুটফুটে 6 মাস বয়সী শিশু শেহরিশ। নিখোঁজের পর ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দলের প্রায় 14 ঘণ্টা চেষ্টার পর মরদেহ মিলেছে তার বাড়ির সামনের চাক্তাই খালে। নগরীর আসাদগঞ্জ চামড়া গুদাম এলাকায় আবর্জনার মধ্যে ভেসে থাকা শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয় জনতা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করে। এ সময় হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
এর আগে রাতভর নগরীর চকবাজার কাপাসগোলা নালায় উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল। শুক্রবার রাতে নগরীর চকবাজারে কাপাসগোলা ব্রিজের কাছে বৃষ্টির মধ্যে চলন্ত একটি ব্যাটারি চালিত অটোরিকশা নালায় পড়ে যায়। শিশুকে নিয়ে তার মা সালমা বেগম ও নানি এই অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। শিশুটিকে তার মা ধরে রাখলেও নালায় স্রোতের কারণে হাতছাড়া হয়ে তলিয়ে যায়। তাৎক্ষণিক মা ও নানিকে স্থানীয়রা উদ্ধার করলেও শিশুটি ভেসে যায়। এ ঘটনার পর নগরীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের কথা বলেন চট্টগ্রামের মেয়র। পাশাপাশি ময়লা আবর্জনা নালায় না ফেলার আহ্বান জানান। আসলে কোন জায়গায় পড়েছে। ফিরোজ হোসেন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চট্টগ্রামের নালা, নর্দমা আর খালগুলো যেন মৃত্যু ফাঁদ। 5 বছরে নালায় পড়ে মৃত্যু হয়েছে অন্তত 8 জনের, কিন্তু এর দায় নিতে রাজি নয় নগর কর্তৃপক্ষ। তারা এগুলোকে দুর্ঘটনা বলে দায় এড়াচ্ছেন। চট্টগ্রাম প্রতিনিধি হাসান ফেরদৌসের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। গণমাধ্যমের তথ্য বলছে 2023 সাল থেকে এখনো পর্যন্ত নালায় পড়ে 8 জনের মৃত্যু হয়েছে। 2023 সালের 7 আগস্ট পাহাড়তলিতে নালায় পড়ে মারা যান কলেজ ছাত্রী নিপা। 2021 সালের 30 জুন 16 শহর এলাকার চশমাখালে পড়ে অটোরিকশা চালক ও এক যাত্রীর মৃত্যু হয়। একই বছর 25 আগস্ট মুরাদপুরে ড্রেনে পড়ে নিখোঁজ হন এক সবজি ব্যবসায়ী। 2024 সালে নগরীর আছাদগঞ্জে খালে পড়ে মারা যান কলেজ শিক্ষার্থী আজিজুল হাকিম। এত মৃত্যুর পরেও নিরাপদ হয়নি নগরীর ঝুঁকিপূর্ণ নালা ও খালপাড়। কাগজে কলমে প্রকল্প বাস্তবায়নের গল্প শোনালেও সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় চট্টগ্রাম মহানগরী। আর এজন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ সহ সিটি কর্পোরেশনকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। পরিকল্পনা 63-তেও নেওয়া হয়েছে, 95-এ নেওয়া হয়েছে। এখন আরেকটি পরিকল্পনার উদ্যোগ সিডিএ নিয়েছিল, সেটিও এখন পর্যন্ত অনুমোদন হয়ে আসেনি। অর্থাৎ প্রকল্প অনুমোদনের আগেই মেয়াদ শেষ। আমার কোনো কন্ট্রোলিং নাই সিটির বিকাশের মধ্যে। চট্টগ্রাম সিটি মেয়র বলছেন, নালা ও খালগুলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। খাল নালা সংস্কারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ বাস্তবায়ন করেছে 4 প্রকল্প, যার জন্য বরাদ্দ 14,349 কোটি টাকা। এরই মধ্যে খরচ হয়েছে 8,312 কোটি টাকা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, চট্টগ্রাম থেকে আরও বিস্তারিত জানতে যোগ দিচ্ছেন আমাদের প্রতিনিধি হাসান ফেরদৌস। ফেরদৌস, আসলে নিখোঁজ শিশুটির মরদেহ কিভাবে উদ্ধার করা হলো এবং শোকার্ত পরিবারের খবর যদি আমাদেরকে একটু জানাতেন, কি অবস্থা সেখানকার? লুবনা, আপনি যেমনটা বলেছিলেন, অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেছে গত রাত থেকে এ পর্যন্ত। আমি এখানে এখন যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে ওই যে শিশুটি মারা গেছে ড্রেনে পড়ে এই সেরাশিসের বাসভবনের নিচে। এটা কিছুক্ষণ আগে এখানে জানাজা হচ্ছে, এখন থেকে 5-7 মিনিট আগে এখানে জানাজা সম্পূর্ণ হয়েছে এবং এই জানাজা সম্পূর্ণ হওয়ার পরে সেখানে এলাকার লোকজন অংশ নিয়েছিলেন। তার পাশে একটা মসজিদ আছে এবং এরপরে মরদেহটি তার যে মূল বাড়ি সেটি হচ্ছে চট্টগ্রামের বাকলিয়া এলাকা। আমরা যেখানে আছি সেটা 4টায়, সেটি হচ্ছে ওই শিশুটির নানার বাড়ি এবং এখানে সেটি থাকতেন। সে গত রাতে তার দাদিকে নিয়ে তার ফুফুর বাড়িতে গিয়েছিলেন, এই দুর্ঘটনা ঘটে এবং এখান থেকে লোকজন তারা নিয়ে গেছেন মরদেহ নিয়ে গিয়ে তার বাকুলিয়াতেই দাফন করবেন এবং এখানে সমাজের সমস্ত এই চট্টগ্রামের এই বিভিন্ন স্তরের লোকজন এই জানাজায় অংশ নিয়েছিলেন, বিশেষ করে এলাকার লোকজন, এবং আমরা তাদের সাথে কথা বলেছি এবং এই শোকার্ত পরিবারের মধ্যে একটা অত্যন্ত করছে এবং সেটি মানবিকভাবে যে বিষয়টা বলা দরকার সেখানে হচ্ছে এখানে শোকের যে মাতম যেটি ছিল সেটি মাতমটা চলছিল। এই শিশুকে হারিয়ে পরিবার অনেকটা নিস্তব্ধ হয়েছে। এখানে সকাল থেকে মেয়র এসেছিলেন, এখানেও নৌবাহিনীর কর্মকর্তারা এসেছিলেন, স্থানীয় প্রশাসনের লোকজন এসেছিলেন এবং স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই যে জায়গাতে মরদেহটি পাওয়া গেছে সে খাল থেকে তার বাড়ির দূরত্ব প্রায় 200 গজ ব্যবধান। এই 200 গজ ব্যবধানে সেটি কাপাসগোলা চকবাজারে সেটি গত রাতে দুর্ঘটনা ঘটে। সেখানে খালে প্রচন্ড স্রোত ছিল এবং স্রোত থাকার কারণে সেটি 4টায় খালে এসে পড়ে এবং ভাটার কারণে এসে 4টাইতে এসে আটকে যায় এবং সকালে যখন যারা
ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা চট্টগ্রাম থেকে শুনছিলাম নিখোঁজ শিশুটির মরদেহর খবরাখবর। বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্ক উন্নয়নে ভারতের নাক গলানো উচিত হবে না বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা বলছেন, স্বাধীনতার আগের সম্পদ ফেরত ও সম্পর্ক উন্নয়নের স্বার্থে বাংলাদেশের প্রকৃত দাবিগুলো মেনে নেওয়া উচিত। নাইম আহমেদের রিপোর্ট। প্রায় ১৫ বছর পর ১৭ এপ্রিল ঢাকায় হয়েছে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। এর মধ্য দিয়ে দুই দেশের আশা সম্পর্ক আরও উন্নত হবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন, বাংলাদেশের সরকার পরিবর্তনের পর ঢাকার নেতৃত্ব অনেক শক্তিশালী। পাকিস্তানের রয়েছে নিজস্ব পররাষ্ট্রনীতি, তাই বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উন্নয়নে ভারতের নাক গলানো উচিত নয়। বাংলাদেশ পাকিস্তান স্বাধীন সার্বভৌম দেশ এবং ঢাকার শক্ত অবস্থানের জন্য ভারত হস্তক্ষেপ করতে পারছে না। তাছাড়া অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে ভারতের হস্তক্ষেপ উচিত নয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের কাছে সম্পদ পাওয়ার বিষয়ে তিনি বলেন, এই দাবির সত্যতা রয়েছে এবং তা পরিশোধ করা উচিত। স্বাধীনতা পূর্ববর্তী সম্পদের বিষয়টি পাকিস্তান খতিয়ে দেখবে। সম্পর্ক উন্নয়নে প্রয়োজনে কিস্তির মাধ্যমে দাবিকৃত অর্থ ফেরত দেওয়া সম্ভব। তবে ১৯৭১-এর গণহত্যার বিষয়ে বাংলাদেশ ও পাকিস্তানের ভিন্ন ভিন্ন মতবাদ রয়েছে। এ নিয়ে আলোচনা হতে পারে। পাকিস্তান চাইবে যে বাংলাদেশের মানুষ উদারতা দেখাবে এবং সামনের দিকে নতুন করে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাবে। ১৯৭১ নিয়ে দুই দেশের আলাদা আলাদা মতবাদ রয়েছে, তবে তাদের উচিত আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্ক জোরদার করা। দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর সম্পর্ক উন্নয়নে শীর্ষ পর্যায়ে বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে বলেও মনে করেন এই বিশ্লেষক। নাইম আহমেদ, ২১ টেলিভিশন। আগে চাঁদা তুলতেন মামা, এখন উঠাচ্ছেন ভাগিনা। পাটুরিয়া মানিকগঞ্জ ঢাকা রুটে চলাচল করা ১,০০০ গাড়ি থেকে গড়ে ৫০০ টাকা চাঁদা নেওয়া হচ্ছে। চাঁদার এই পরিমাণ প্রতিদিন ৫ লাখ টাকা, যা মাসে দাঁড়ায় ১.৫ কোটিতে। দিনের পর দিন এসব চললেও জানা নেই প্রশাসনের। আর অভিযুক্তরা বলছেন, চাঁদাবাজি নয়, নিয়ম মেনেই উঠানো হয় টাকা। মানিকগঞ্জ প্রতিনিধি আল আমিন মাহমুদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টার। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকার দৃশ্য এটি। বাস স্ট্যান্ডে আসা প্রত্যেকটি গাড়ি থেকে এভাবেই নেওয়া হয় চাঁদা। প্রতিটি গাড়ি থেকে নামে বেনামে নেওয়া হয় ১০০ থেকে ২০০ টাকা। তবে এই চাঁদা কিসের তা জানেন না চালকরা। মানিকগঞ্জ ১০০ টাকা, ঘাটে ২০০ টাকা পার্কিং আছে, আর এখানে ৫০ টাকা পার্কিং, আর রাস্তায় ওই ২০ টাকা করে, আর মানিকগঞ্জ ১০০ টাকা। টোটাল ৫০০ টাকার মতো লাগে আমাদের। আমরা নিচে 200 টাকা। সব মিলিয়ে কত টাকা নিতেছে? এই 420 টাকা। আমারে অর্ডার দিছে, মানে একটা বলছে যে অর্ডার জন্য সেটাই। মানে কারে কি দেয় না দেয় সেটা আমি জানি। আমি জানি যে আমি পারিশ্রমিক হিসাবে আমি 20 টাকা পাই। শুধু মানিকগঞ্জ বাস স্ট্যান্ড নয়, গাড়ি থেকে চাঁদা নেয়ার অভিযোগ পাটুরিয়া ঘাটেও। ঘাটে আসা গাড়িগুলো থেকে নেওয়া হয় ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। চালকরা বলছেন, আলাল আর বাবুলের নাম ভাঙিয়ে নেওয়া হয় এসব চাঁদা। লিটন বাবুল এরাই মানিকগঞ্জের নিয়ন্ত্রণ করে আর কি মালিক সমিতির। জানদার হলো মালিক সমিতির কর্মকর্তারা, এই আপনার আলাল চেয়ারম্যানের বাইক না। আগে ঘাট থেকে চাঁদা নিতেন শিবালয় উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম খান। অনেকেই বলছেন, এখন নিচ্ছেন তার ভাগিনা জেলা বিএনপির সদস্য আলাল উদ্দিন। আর বাস স্ট্যান্ড থেকে চাঁদা উঠাতেন শ্রমিক লীগ সভাপতি বাবুল সরকার। আর এখন নেয় তার ভাগিনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন। কেউ কেউ বলছেন, সায় আছে আরও উপরের লোকজনের। আলাল আপনার দোকান দিতে আপনার নাম ভাঙ্গায় 150 টাকা, 300 টাকা করে, 350 টাকা করে নেয়। লিটন এরা রীতা আফার সাথে রাজনীতি করে, আর মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে ওরাই লুটপাট করে খাইতেছে আর কি। তবে চাঁদা নেয়ার কথা অস্বীকার করছেন তারা। বাসেই নেওয়া হয়, আর কি এর বাইরে কোনো টাকা ওঠানো হয়। পুরো যে পার্কিংটা আছে 50 টাকা, এটা তো সরকারি টাকা, ইজারাদার হিসেবে ডাক আনছি। যদি এর বাইরে কেউ ওঠায় তাহলে সেগুলো আমাদের লোক না, আমাদের দায়িত্ব নেই। এখানে যে কাউন্টার যে লোকজন আছে তাদের পরিচালনা ব্যয় হয়তো বা লামসাম কিছু নেওয়া হয়, কিন্তু 300-400 টাকা নেওয়া হয়, এটা সঠিক না, এটা আমার জানা নেই।
পৌরসভার পার্কিং কর ছাড়া বাড়তি চাঁদা নেয়ার কথা জানা নেই পুলিশের। তবে এই কর্মকর্তা বলছেন অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। পার্কিং যেহেতু লিগ্যাল এটা নিতে পারে, কিন্তু পার্কিংয়ের বাইরে একটি টাকাও ওঠানোর কোনো অনুমতি নাই। এই চাঁদাবাজি চক্রের সাথে জড়িত যারা আছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। পাটুরিয়া মানিকগঞ্জ ঢাকা এই রুটে প্রতিদিন বিভিন্ন পরিবহন কোম্পানির প্রায় 1000 গাড়ি চলাচল করে। গাড়ি প্রতি 500 টাকা নেওয়া হলে প্রতিদিন চাঁদা ওঠে 5 লাখ টাকা, যা মাসে দাঁড়ায় 1.5 কোটিতে। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি দুপুরের 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। গণতন্ত্রের কোনো বিকল্প নেই, চর্চা করতে হবে বললেন মির্জা ফখরুল। স্বৈরতন্ত্র যেন আর ফিরে না আসে নিশ্চিত করার তাগিদ এনসিপি। 14 ঘন্টা পর চট্টগ্রামের নালায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2054 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।